নমস্কার বন্ধুরা, আমি সূচনা। এখন আমি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি, আর কাছাকাছি এসে গেছে নবান্ন। সেই নবান্ন যা এখন আমাদের নতুন সরকারের কর্মস্থল, যার পাশ থেকে যেতে গেলে সত্যি এখন একটা কিরকম যেন একটা রোমহর্ষক ব্যাপার হচ্ছে। তার কারণ যত বিতর্ক, যত দুর্নীতি এই নবান্নকে ঘিরে। আর এই নবান্ন এখন বিশুদ্ধ শ্বাস নেওয়ার জায়গা। এখান থেকেই আমাদের সমস্ত প্রত্যাশা আর প্রতিশ্রুতি এবার থেকে পূর্ণ করবেন আমাদের মাননীয় নতুন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। চলে এসেছি টোল প্লাজার সামনে। এখান থেকে এবারে এগিয়ে চললাম সামনের দিকে, একদম নবান্নর কাছাকাছি চলে এসেছি। এই সেই নবান্ন যা সন্ধ্যার পরে একেবারে গেরুয়া রঙের আলোতে সজ্জিত হয়েছিল বা হয়ে আছে। নীল রংটা এখনো আছে, কিন্তু সন্ধ্যের পরে এই আলোগুলো সব গেরুয়া রঙের হয়ে একেবারে একটা রিফ্লেকশন দেবে গেরুয়া কালারের। আর এখন যেহেতু যাচ্ছি, এখন 4:30 মতো বাজে, তাই আলো তো জ্বলবে না, কিন্তু কেমন একটা লাগছে। মনে হচ্ছে সত্যি আমরা আমাদের এই পশ্চিমবঙ্গের ভূমিতে একটা নতুন পরিবর্তন এনেছি বা আনতে পেরেছি। সূর্যদেব একেবারে মধ্য আকাশে। এখন চলে যাচ্ছি কোনা এক্সপ্রেস হয়ে দিল্লি রোড ধরে বালির ওপর দিয়ে যাব। একটু ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাওয়ার, তো আমরা আজকে এই রুটটাই ধরলাম, একটু যাতে সময়টা কম লাগে বা ভিড়টা একটু অ্যাভয়েড করার জন্য। আগে একদিন গিয়েছিলাম এই রবিবার দিনকে, গত রবিবার। কোনো ভিডিও শুট করিনি, হঠাৎই মনে হলো তাই ঘুরে এসেছি। একটু দেরি হয়ে গেছিল, কিন্তু পুজোটা খুব সুন্দর দিয়েছি। মা ভবতারিণীর দর্শনও খুব সুন্দর করেছি, কিন্তু আপনাদের জন্য কোনো শুট করতে পারিনি সেদিন। তাই আজকে ইচ্ছা আছে একটু আপনাদেরকেও আশপাশটা দেখাবো। যদিও মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, বাইরেটা একটু দেখাবো আপনাদের। আমার সঙ্গে আমার চোখ দিয়ে আপনারাও একটু দেখবেন। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই ব্রিজটা থেকে নামলেই বাঁদিকে পড়বে ওটা। যেহেতু গরমকাল, আকাশে কিন্তু বেশ রোদের তেজ। যদিও এখন 4:40 মতো বাজে, সূর্যদেব কিন্তু একেবারে ফুল ফর্মে রয়েছে। দেখুন, স্টেশন থেকে ট্রেন ছেড়েছে। এই যে ট্রেনটা যাচ্ছে। রেলগাড়ি দেখলে সেই অপু দুর্গার মতো দারুণ লাগে না? পাশ থেকে এরকম ট্রেন গেলে দেখতে পেলে। সবসময় তো আমরা দেখতে পাই না, শহুরে মানুষরা। গ্রামে যেমন যারা থাকেন, তাদের যদি আশেপাশে স্টেশনের আশেপাশে বাড়ি হয় তারা দেখতে পান, বা যারা মফস্বলে থাকেন। কিন্তু আমরা যারা একেবারে প্রপার টাউনে থাকি, সবসময় তো ট্রেন দেখতে পাই না। তাই এরকম পাশ থেকে যখন ট্রেন দেখি, কি যে উত্তেজনা হয় বলে বোঝাতে পারবো না। কি যে ভালো লাগছে দেখতে। এই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আকাশে মেঘের কন্ট্রাস্টটা দেখুন কি সুন্দর লাগছে। তার পাশেই হচ্ছে সূর্যদেব। মেঘটা, এখানে একটা বড় বাস স্ট্যান্ড করা আছে দেখুন। এখান থেকে কলকাতায় অনেক জায়গায় বাস যায় এবং এখান থেকে দূরপাল্লায়ও যায়। বেশ ব্যস্ততম একটা বাস স্টপ। এইখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা কোলাঘাটের দিকে চলে যাচ্ছে, আর একটা চলে যাবো আমরা বালির দিকে। ন্যাশনাল হাইওয়ে 12 কানেক্ট করবে যেটা। আর ওই বাঁদিকে যে রাস্তাটা এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে কোলাঘাট নিচে দিয়ে, কোলাঘাট হয়ে ওটা চলে যাবে হাওড়ার অনেকটা পোর্শন কাভার করবে। তারপর একটা জায়গায় আবার ভাগ হবে আর কি, দীঘার দিকে চলবে। আমরা ভাবি যে শীতকাল মানেই একেবারে আদর্শ সময় যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য বা ঘোরার জন্য, কিন্তু এই গরমকালেও কিন্তু খারাপ লাগে না। এরকম ছুটির দিন
বা যদি হাতে সময় থাকে একটু বাচ্চাদের নিয়ে বা নিজেদের জন্য একটু এদিক ওদিক এরকম ঘুরতে কিন্তু ভালোই লাগে। আমি এখন সার্ভিস রোড ধরে যাচ্ছি, এবার এখান থেকে বালির দিকে চলে যাব। ন্যাশনাল হাইওয়ে 16 এর উপর দিয়ে যাচ্ছি। এটার উপর দিয়ে গিয়ে আমি বালি পর্যন্ত যাব। ওখান থেকে আমি আবার কলকাতা হয়ে যে রাস্তাটা কানেক্ট করেছে দক্ষিণেশ্বরের দিকে, সেদিকে চলে যাব। ডান দিকে সোজা দিল্লি রোড চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিকে কলকাতার দিকে চলে যাচ্ছি। দক্ষিণেশ্বর যাব আমি, সেই জন্য। যখনই আসি আমার এত ভালো লাগে, চারিদিকে গাছ আর কিরকম একটা শান্ত পরিবেশ মনে হয়, যতই এত গাড়ি যাক না কেন। প্রকৃতিটা এখানে খুব সুন্দর লাগে আসতে। সামনে দেখুন একটা ডিরেকশন দেওয়া আছে কলকাতা বলে, যেটা আমি বললাম এক্ষুনি। এই যে সামনে এসে গেছি টোল প্লাজায়। এবার এখান থেকে এগিয়ে যাব কলকাতার দিকে। সামনেই হচ্ছে নিবেদিতা সেতু, তার উপরে আমরা এবারে উঠবো, মানে সেটা দিয়ে আমরা কানেক্ট করব দক্ষিণেশ্বরের দিকে। আপনারা যারা দক্ষিণ কলকাতা বা দক্ষিণ 24 পরগনা বা বেহালা অঞ্চলে থাকেন, তারা যদি বাইকার আসেন দক্ষিণেশ্বরে পুজো দিতে বা বেড়াতে, যেটাই বলুন না কেন, আমি কিন্তু আপনাদের সাজেস্ট করব যে আপনারা সেকেন্ড হুগলি ব্রিজটা ধরবেন। এই দিকের রাস্তাটা দিয়ে এইভাবে আমরা যেভাবে যা দেখাচ্ছি, মানে আমি যে রুটটা আপনাদের দেখাচ্ছি, সেটাতে আপনারা চেষ্টা করবেন যাওয়ার। তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে, জ্যাম প্রায় পাবেনই না, রাইট টাইমে পৌঁছতে পারবেন। আর যদি আপনারাও, যেটা আমরা শ্যামবাজারের উপর দিয়ে যে রাস্তাটা দিয়ে যাই উত্তর কলকাতা হয়ে, সেটা দিয়ে গেলে কিন্তু প্রচুর জ্যামে পড়তে হয়। তো ওটা অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় এই রুটটাই বেস্ট। পাশে হচ্ছে এই যে বালি ব্রিজ, এখান থেকে যে ট্রেনটা যায় আর কি। আর এই যে আমরা যাচ্ছি, আর একটু পরেই মা ভবতারিণীর যে মন্দির দক্ষিণেশ্বরের চূড়াটা দেখতে পাবো। এই তো চূড়া দেখা যাচ্ছে, দেখাই আপনাদের। এই যে দেখুন দূর থেকে চূড়াটা দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির হুগলি নদীর তীরে অবস্থিত। জানবাজারের রানী রাসমণি 1847 সালে কাশী যাওয়ার সময় স্বপ্নাদেশ পান মায়ের এখানে মন্দির নির্মাণ করার জন্য। তিনি 1847 সালেই মন্দির নির্মাণের কাজ শুরু করে দেন। এখানে প্রতিষ্ঠিত হয় মা ভবতারিণীর মন্দির, যে মন্দিরে মা কোষ্ঠী পাথরের তৈরি। এই মন্দির উদ্বোধন করা হয় 1855 সালে। রামকৃষ্ণ পরমহংসদেবের যা সাধনা স্থল এই মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই তিনি সাধনা করতেন। এই যে স্কাই ওয়াকটা করা হয়েছে, এটারই নিচ দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে করছি। এবার এখানে দেখুন একটা রামকৃষ্ণ পরমহংসদেবের বড় স্ট্যাচু, আর এই পার্কিং এর দিকে যাচ্ছি। অনেক বড় জায়গা আছে। যদি আপনারা উইকডেতে আসেন তাহলে অনেকটাই ফাঁকা পাবেন, উইকেন্ডে আসলে একটু ভিড় বেশি হবে। মন্দির কিন্তু 7:30টায় বন্ধ হয়ে যায়। তো আমি বললাম, যেটা আগে রোববার এসেছিলাম কিন্তু ভীষণ দেরি করে ফেলেছি, তাই আমি আর কোনো শ্যুট করিনি। তবে হ্যাঁ, আমি বলবো আমি লাকি, তার কারণ আমি মায়ের দর্শন কিন্তু খুব সুন্দরভাবে করে গেছি। কিন্তু আবারও আজ এসেছি মায়ের টানে। এখানে মা ভবতারিণী প্রসন্না বদনা, মানে খুব সুন্দর একটা মিষ্টি মুখ, হাসি মুখের এই মূর্তিটি মায়ের। মা মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন। মায়ের পরনে এখানে বেনারসি থাকে। মাকে একটু সুন্দর করে সাজানো হয় এখানে। এই হচ্ছে আমাদের মা ভবতারিণী। এছাড়াও মায়ের পরনে থাকে নানা রকম রত্ন অলংকার খচিত গহনা। মা এখানে একেবারে সুন্দরী রমণীর মতো সেজে গুজে থাকেন। আচ্ছা, অনেক বড় পার্কিং আছে, কোনো অসুবিধা হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সামনে তো বলেছি এখান থেকে মানে এন্ট্রান্সটা রয়েছে। এখানে অনেকেই গাড়ি কিনে সেটাও পুজো দেওয়ার জন্য আসেন।
পুজো দেওয়াও হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কদিন আগে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তারপর আমাদের গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সবাই এখানে এসে পুজো দিয়ে গেছেন। তাই জন্য এখন আরও বেশি দলে দলে মানুষ আসছে এখানে পুজো দিতে। এমনিতেই এই দক্ষিণেশ্বরের এই ভবতারিণী মন্দির কিন্তু একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীর্থস্থানে পরিণত হয়েছে। দেশ বিদেশের বহু পর্যটক কিন্তু এই মন্দিরে আসেন পুজো দিতে। এখন কিন্তু এটা শুধু আমাদের রিজিওনাল কোনো মন্দির নয়, এটা একটা আন্তর্জাতিক মন্দির। পুজো তো দেব, তার আগে একটুখানি ঘুরে আপনাদের দেখিয়ে দিই চারদিকটা। তার কারণ কি, এরপর তো আমি ক্যামেরা, ফোন যা যা আছে আমার সঙ্গে সমস্ত জমা দিয়ে তারপর যাব। আপনাদের ভেতরে আর কিছুই দেখাতে পারবো না। আর বাইরে যখন বেরোবো পুজো দিয়ে তখন অনেকটাই অন্ধকার হয়ে যাবে। তো এখন আলো থাকতে ভাবলাম আপনাদের আশপাশটা একটু দেখিয়ে দিই, আপনারা দেখে নিন আমার সঙ্গে। দেখুন কি অপূর্ব একটা দৃশ্য। কত মানুষের সমাগম হয়েছে দেখুন, সবাই এখানে এসে বসে আছেন। আর এই যে দ্বাদশ শিব মন্দির, যেটা আমি ওপাশ থেকে যখন ঢুকবো পুরো প্রত্যেকটা মন্দিরে একবার ঘুরে নেব, প্রদক্ষিণ করে নেব। আর ওইখানে একটা ছোট্ট পার্ক দেখছেন, ওখানে আমি পরে দেখাচ্ছি। যারা একসময় আমাদের যারা প্রবাদ প্রতিম পুরুষ ছিলেন বা যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন একসময় এই মন্দির প্রাঙ্গণে যারা এসে সাধনায় কাজে লিপ্ত ছিলেন, তাদের সমস্ত ওখানে স্ট্যাচুগুলো করা আছে। আর ওই হচ্ছে বালি ব্রিজ, ওখানে একটা জেটিঘাটও রয়েছে ওই যে। আচ্ছা, এখানে যে পার্ক রয়েছে একটা, দেখুন এত সুন্দর গাছ, সেটা আর কি বলবো। কিন্তু কিছু মহান মনীষীদের কিছু মূর্তি বা স্ট্যাচু এখানে করা আছে, যারা এই মন্দিরের সাথে একসময় যুক্ত ছিলেন বা কলকাতার বহু জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষ। এই যে গিরিশচন্দ্র ঘোষ, এরকম সকলের রয়েছে। আর চারদিকটা দেখে নিন একবার। এদিকে রয়েছে দ্বাদশ মন্দির, দ্বাদশ শিবলিঙ্গ যে মন্দির, সেটা তো আমি বাইরে দিয়ে যাব। আর ওইদিকে ছিল গঙ্গার ঘাটটা, ওখান থেকে আগে একটা ডাইরেক্ট রাস্তা ছিল, সেটা এখন বাদিকে স্নান টান করে যারা পুজো দিতে চাইতেন তারা ঢুকে যেতে পারতেন। কিন্তু এখন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি পরে খোলে তো জানতেই পারবেন আপনারা, না হলে কিন্তু এই পথ দিয়ে যেতে হবে মন্দির প্রবেশ করতে গেলে। মন্দিরে যদি স্নানও করেন তাহলেও এই পথ দিয়ে যেতে হবে। এবার আমি চলে যাবো মন্দিরে পুজো দিতে, কারণ নাহলে আবার দেরি হয়ে যাবে। আমাদের ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে এবার যেখানে থেকে পুজোটা দিয়ে প্রসাদটা নিয়েছি দেওয়ার জন্য, সেখানটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে ডালা আর্কেডটা আছে, তার স্টল নাম্বার হচ্ছে 55। এখানে একটা জিনিস আমি পেলাম, আমি আগে অনেকবারই অনেক জায়গা থেকে এখানে নিয়েছি। আপনাদের কিন্তু খুব সতর্কতার সাথে প্যারাটা নিতে হবে। এখানে কিন্তু প্যারার টেস্টটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি নিজের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। বাকি আপনারা এসে দেখে নেবেন। আর এনারা কিন্তু কোনো কিছু জোর করে চাপাচ্ছে না, আপনাকে জিজ্ঞেস করে করে ডালা সাজাচ্ছেন। যেটা যত টাকার ডালা আপনি নিজের থেকে রাজি হয়ে নেবেন, তত টাকায় ডালা এখান থেকে আপনি নিতে পারবেন। আর অনেক রকমের প্যারার কোয়ালিটি আছে, আপনি যেমন বলবেন তেমনই এনারা দেবেন। এখানে জুতো, মোবাইল সেগুলো আপনারা রেখে পুজোটা দিতে যেতে পারবেন, এসে টাকা মেটালেই হবে। এই যে ডালা আর্কেডটা, প্রচুর অজস্র দোকান, এখান থেকে আপনারা মায়ের জন্য শাড়িও কিনতে পারবেন। আচ্ছা, যেটা আমি আপনাদের এখানে বলতে চাই সেটা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর ঠকার সম্ভাবনা আছে। আমি আগের দিন ঠকেছি, লিটারেলি ঠকেছি। কেন বলবো, আমরা যখন কোনো জায়গায় পুজো দিই তখন কিন্তু আগে মাকে খাওয়ানোর জন্য দিই, তারপর মা যখন ওখানে প্রসাদটাকে গ্রহণ করেন, তারপর সেটা আমরা প্রসাদ হিসাবে, মায়ের খাবারটা আমরা প্রসাদ হিসাবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক জায়গাতেই আটা, ছাতু, খুব বাজে কোয়ালিটির প্যারা, তাই আপনারা কিন্তু দেখে শুনে কিনবেন। কিন্তু যে দোকানটা আমি কিনেছি সেখানে প্যারার 20 টাকা করে পিস যে প্যারাটা, আমি সেটাই নিয়েছি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স টেস্ট করে তারপর আপনাদের কাছে বলছি, প্যারাটা কিন্তু অত্যন্ত ভালো ছিল। দেখুন, ঠাকুরের প্রসাদ একটুখানি খেলেও যদি মনটা ভরে না, তাহলে সেটাই অনেক একগুচ্ছ খাওয়ার দরকার পড়ে না। তাই বললাম যে এই স্টলটা থেকে আপনারা চাইলে কিনতে পারেন। এবং আমি বলবো 20 টাকার পিস যেটা ভালো প্যারা, সেটাই। ঠাকুরের প্রসাদ অনেক দরকার পড়ে না, একটুখানি ঠাকুরের প্রসাদ যদি সেটা ভালো হয়, সেটাই আমাদের কাছে কিন্তু অনেক বেশি শ্রেয় আমার মনে হয়। আর বিশেষ করে আমি তো আগেই বলছি, বারবার বলছি যে আমরা আগে ঠাকুরকে দিই, তারপর সেটাকে আমরা নিজেরা ঠাকুরের প্রসাদটা গ্রহণ করি, ঠাকুরকে আগে নিবেদন করি, তাই না?
তো এখানে একদল ব্যবসায়ী যদি এরকম মনে করে যে ঠাকুরকেও ঠকাবে আর তার দ্বারা করে খাবে, সেটা আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি আপনাদের সতর্ক করতে পারি, কেন আমার ভিডিও শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে হয়, কোনো রকম পেড প্রমোশন হয় না। এটা আপনারা আগেও দেখেছেন, আবার প্রত্যেকটা ভিডিওতেই এটা আমি বলে দিই, বা আপনারা হয়তো বুঝতে পারেন। তো সেই জন্যই বলছি, আপনারা কিন্তু সেটা দেখে শুনে প্যারাটা। এবার আমরা কচুরি খাওয়ার জায়গার দিকে যাব, কেননা বেশি দেরি হলে কিন্তু কচুরি পাওয়া যায় না। সেখানে গিয়ে আবার আপনাদের একটু দেখা। এখানে একটা মার্কেট রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, মানে ঠাকুরের যে কোনো জিনিস আপনারা যদি চান এই দোকানগুলো থেকে কিনতে পারেন। এখানে বাসনও রয়েছে, শাখাপলা ঠাকুর, পিতলের ঠাকুর, শঙ্খ, সব কিছু রয়েছে, বা বাচ্চাদের কিছু কিছু আইটেমও আছে। এর ভিতরে এই ধরনেরই সবকটা দোকান পাবেন আপনারা, আপনাদের খুশি মতো আপনারা এখান থেকে কিছু কিনতে পারেন। আমি বললাম যে একটু কচুরি খাবো, সেই কচুরি খাওয়ার জায়গায় যাচ্ছি। এবার আপনাদের কচুরি খাওয়ার জায়গায় নিয়ে যাই, আমার সাথে চলুন। আচ্ছা, এই যে দেখছেন ভোজনালয় বা ফুড প্লাজা যেটা রয়েছে, এই বিল্ডিং এর নিচে বেশ কিছু দোকান আছে। কয়েকটা এখন বন্ধই হয়ে গেছে, আর অল্প কটাই খোলা আছে, তাই তাড়াতাড়ি যাই, নালে কিন্তু কচুরি পাওয়া যায়। আচ্ছা, এখানে চারটা দেখে নিন। এখানে একটা, এই যে আমরা ফুড প্লাজাটায় এসছি, এটা ভোজনালয় শপ নাম্বার 6। এই যে চারটা আছে, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। পজ করে আপনারা দেখে নিন। লস্যি নিয়েছি, এই নিয়েছি কচুরি 2 প্লেট, ওখানে একটা বেশি দিয়েছি। কচুরি তো খেলাম, খারাপ না টেস্ট, কি বলুন তো, আসলে নিজে সব কিছু বানাতে পারি তো, তাই জন্য সব জায়গাতেই মনে হয় এর থেকে মনে হয় আমি ভালো বানাতাম। যাই হোক, তো বাইরে আসলে কিছু খেতে হয়, ইচ্ছাও করে, সবসময় তার ঘরে বানিয়ে খাওয়ার অবকাশ থাকে না, চলে যায়, খারাপ না। আমি একদম যে ব্যাড টেস্ট সেটাও বলবো না, আর একেবারে বিশাল যে একেবারে চমৎকার টেস্ট সেটাও বলবো না। ওকে ওকে, আপনারা চাইলে খেতেই পারেন। এই যে এদিকটা দেখুন, সমস্ত কাউন্টারগুলো রয়েছে। আমি এটাই তখন বলছি যে যেটা এখানেই আপনারা জুতো থেকে শুরু করে মোবাইল ফোন, ক্যামেরা, যা যা আপনার যাবতীয় জিনিস এখানে রেখে তারপর কিন্তু এখান থেকে খালি পায়ে যেতে হবে। আর মায়ের ভবতারিণী মন্দিরের চূড়া, দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখুন কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। চারদিকটা দেখালাম, এখন সন্ধে হয়ে গেছে পুরোপুরি। অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে, যেমন আমাদের হয়ে গেছে, এরকম অনেকেরই হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা পুলিশ আউটপোস্ট আছে এই জায়গাটা। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কারোকে যদি খুঁজে না পান, অনেক সময় হয় না যে একসাথে অনেকজন এসছেন, খুঁজে পাচ্ছেন, আপনারা এখানে এসে বললে ওনারা অ্যানাউন্সমেন্ট করবে, আপনার লোককে জায়গা মতো দাঁড়াতে বলে দেবে, আপনাদের অসুবিধা। ওইদিকে জুতো রেখে সবকিছু রেখে এখান থেকে এসে এই যে এন্ট্রান্স, এখান থেকে ঢুকতে হবে, এখান দিয়ে ঢুকবে, আর এই উল্টো এই পাশের দিকটা দিয়ে ডোরটা দিয়ে বেরোবেন। আর বারবার দেখছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিচ্ছু ভেতরে নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ফোন, ক্যামেরা, জুতো তো অবশ্যই খুলতে হবে। রানী রাসমণি মাতার একটা মন্দির, এটার এদিকে দরজাটা বন্ধ করে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে রানী রাসমণির মূর্তিটা। আজকে এনার জন্য আমরা এই মন্দির পেয়েছি, প্রণাম জানাই। সন্ধেবেলায় দেখুন মা গঙ্গার দৃশ্য, যদিও এটা হচ্ছে গঙ্গা নদীর শাখা নদী, যে হুগলি নদী, তারই তীরে অবস্থিত হচ্ছে এই মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। এটা তো গঙ্গারই একটা পার্ট, তাই জন্য আমরা গঙ্গা নদী আমি বললাম। কি সুন্দর লাগছে, পুরো যেন একেবারে ঝিকমিক করছে আলোগুলো, দেখুন ব্রিজের উপর দিয়ে জলটাও টলমল করছে। তাহলে বন্ধুরা, আমার এই অল্প সময়ের জন্য দক্ষিণেশ্বরের ঝটিকা সফর শেষ হলো। 7:20 মতো বাজে এখন মন্দির, আর একটুখানি পরেই, মানে 10:30 7:30 থেকেই বন্ধ হওয়ার তোড়জোড় শুরু হয়, 8টাতে পুরো বন্ধ হয়ে যায়। আর যদি আপনারা কেউ মনে করেন যে সন্ধ্যা আরতি দেখবেন, তাহলে কিন্তু ওই 6টা এরকম সময় পৌঁছে যাবেন। তাহলে ভেতরে ঢুকে সবকিছু রেখে ভেতরে ঢুকে একটু অপেক্ষা করবেন, তারপরেই সন্ধ্যা আরতিটা শেষ হয়ে যাবে। আর যদি মনে করেন আপনারা সন্ধ্যা আরতিটা দেখবেন না, তাহলে কিন্তু বেশ খানিকটা আগে ঢুকে পুজোটা সেরে নেবেন। না হলে কি হবে, ভেতরে ঢোকার পর লাইন দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা আরতিটা শেষ হওয়ার জন্য, যেটা আমাদের আগের দিন করতে হয়েছিল। তাই জন্যই কথাটা বলে রাখলাম যে টাইমিংটা আপনারা দেখে নেবেন। এই যে পেছনে
দ্বাদশ শিব মন্দির। আপনাদের তো একটু দেখালাম, কেন ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই নিয়ে যেতে পারিনি। তো আজকের মতো আমার এই অল্প সময়ের জন্য আজকের মতো আমার এই দক্ষিণেশ্বর সফর শেষ হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই চলে এসছি জুম করে নবান্নর সামনে দিয়ে, দেখি গেরুয়া কালারের যে আলোর যে রিফ্লেকশনটা সেটা দেখতে পাই কিনা। এই যে দেখুন গেরুয়া কালারের রিফ্লেকশনটা, কি সুন্দর দেখতে লাগছে। নীল থেকে অবশেষে পরিবর্তন আমাদের রাজ্যে ঘটেছে। শুধু রঙের পরিবর্তন নয়, আমরা অন্তর থেকে চেয়েছি যে শাসক দলের মনেরও পরিবর্তন ঘটুক, আর সেটাই যেন সর্বদা প্রতিফলিত হয়। এই শুভকামনা ও শুভেচ্ছা জানাই আমার ভিডিওর মাধ্যমে নতুন সরকারকে এবং তার মন্ত্রিসভার সকল সদস্যদের। আমাদের প্রত্যাশা পূরণ করুক, আমরা খুব ভালোভাবে যেন আমাদের এই বঙ্গভূমিতে বসবাস করতে পারি।